প্রতিটি অনুষ্ঠানে আমাদের কিছু ডোনেশনের প্রয়োজন হয়। এগিয়ে আসেন যারা আমাদেরকে বিভিন্নভাবে স্পন্সর করে। আমি এত ডিটেলসে যাব না, আমি উপমাকে বলবো কে আসছেন। প্রিয় দর্শক, এবারে আমি মঞ্চে আমন্ত্রণ করব আমাদের একজন স্পেশাল গেস্ট, যিনি নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে আমাদের সাথে আজ উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানেন। তারা প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের সহযোগী হিসেবে আমাদের সহায়তা করে আসছে। এবারে আমি মঞ্চে ডেকে নেব সুলতানা রহমান পুতুল আপাকে। Calling on stage, Sultana Rahman Putul from New York Life Insurance. Can we have a big round of applause, please? সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের বাচ্চারা এত সুন্দর পারফর্ম করে দেখলেও আসলে গর্বে বুকটা ফুলে যায়। অনেক ছোট্ট বাচ্চাদের বিশেষ করে তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বেশি কথা লম্বা করবো না, আপনাদের অনেকের সঙ্গে আমার এখানে কথা হয়, তবু আর একবার একটু আমার পরিচয়কে বলি। আমি কাজ করছি নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সে ফাইন্যান্সিয়াল প্রফেশনাল হিসেবে। এর আগে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে কি, আমি অনার্স এবং মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। আমি আরও একটা মাস্টার্স করেছি ওকলাহোমা ইউনিভার্সিটিতে লিডারশিপের উপরে। যাই হোক, আজকে আমার দুই পাশে দুজনকে দেখছেন, আমার সঙ্গে এখন এরা একজন আমার মানে ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক, মানে আমার ছেলে, এবং আমি এখানে এত বেশি পড়াশোনা করতে হয় ফাইন্যান্সিয়াল প্রফেশনালে, এখন সে আছে নিউ ইয়র্ক লাইফে আমার সহকর্মী হিসেবে। আচ্ছা, আর আসিফ, সে আসিফকে আপনারা সবাই জানেন, বাবার সঙ্গে অনেক বেশি জড়িত। তাকেও এখানে রাখার একটা উদ্দেশ্য আছে, আমি বলবো। কিন্তু তার আগে যেটি বলতে চাই যে আমি আজকে অত্যন্ত আনন্দিত বাফার একটি প্রোগ্রামের জন্য, যে তারা এই শিশুদের জন্য, শিক্ষার্থী যারা আছে তাদের জন্য ভলান্টিয়ার অ্যাক্টিভিটি শুরু করেছে। এইটা আমাদের বাচ্চাদের জন্য যে কত বিশাল একটা অ্যাডভান্টেজ দিবে আমি জানি, বিশ্বাস করি। যেহেতু বাফা এটি চালু করেছে, তারা জেনে শুনে বুঝেই করেছে। এমনকি আমাদের বাচ্চারা যদি এই ভলান্টিয়ার অ্যাক্টিভিটি বাড়ায়, তাহলে তারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পর্যন্ত পেতে পারে, এবং যেটি তার পরবর্তীতে সে যখন কলেজে যাবে, এটি তার একটি বিরাট একটা স্টেপ হিসেবে কাজ করবে। কারণ হচ্ছে কি, শুধুমাত্র জিপিএ দিয়ে কিন্তু ভালো ভালো, বিশেষ করে আইভি লিগ কলেজগুলোতে কিন্তু আপনার শুধু জিপিএ কাজ করে না। ফলে আমি বলবো, যারা এখানে অনেক বাচ্চা আছে আমি দেখেছি, তারা যদি সত্যি সত্যি ভলান্টিয়ার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়, তাহলে এটি পরবর্তীতে তাদের জীবনের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট নিয়ে আসবে, এবং সেই একইভাবে তারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই কথাটি বললাম এই কারণে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে বারবার আসি এই কারণে যে আমি আমাদের সন্তানদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমরা জানি, আমরা নিজেরা খেয়ে না খেয়ে হলেও আমাদের বাচ্চাদের পড়ালেখার প্রতি আমরা অনেক বেশি সিনসিয়ার থাকি। ফলে আমার কোম্পানি নিউ ইয়র্ক লাইফ যে কলেজ ফান্ডিং প্রোগ্রাম করে, আমি জানি যে আমরা অনেক সময় কলেজে গিয়ে আমাদের উপর অনেক চাপ পড়ে যায়, কারণ কলেজ এত এক্সপেন্সিভ, আমরা বিয়ার করতে পারি না। কিন্তু আগে থেকেই একটু অ্যাডভান্স আমরা যদি প্ল্যান করতে পারি, তাহলে আমরা এই কলেজ ফান্ডিং এর প্রেশারটা আমরা কমিয়ে নিতে পারি। যখন একটি বাচ্চা কলেজে যাবে, তখন কি আমরা ব্যাংক থেকে লোন নিব, মাসে মাসে ইন্টারেস্ট দিব, আর সারা জীবনে সেই বাচ্চা এডুকেশন লোন শেষ করতে পারবে না। আমরা কি এরকম একটি আমাদের বাচ্চাদের জীবনের ভবিষ্যৎ চাই, নাকি আমরা এখন থেকে একটু একটু করে সঞ্চয় করব, এবং যখন সে কলেজে যাবে উইথ প্রফিট সে তার এডুকেশন তার পেমেন্ট বা টিউশন ফি দিতে পারবে? ইটস ইওর চয়েস। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যাদেরই সন্তান আছে, কলেজে যাওয়ার প্ল্যান আছে, নিশ্চয়ই আপনারা এখন থেকে এই জিনিসটির কথা ভাববেন। এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যেরকম মানে এই বাফা যেরকম উদ্যোগ নিয়েছে বাচ্চাদের জন্য ভলান্টিয়ার অ্যাক্টিভিটি করার,
ঠিক আমিও কিন্তু এরকম একটি উদ্যোগ নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে আমার কোম্পানিতে বেশ কিছু অপশন আমাদের আছে যেগুলো আমি এক্সপ্লোর করছি। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমি আরো বেশি করে এক্সপ্লোর করতে পারবো, এবং সেটি হচ্ছে আমি চাই আমাদের সন্তানরা বেশি করে কলেজে যাক। আমরা যে স্ট্রাগলটা করেছি এই দেশে এসে, আমাদের সন্তানদের জন্য বিরাট ফিউচার রয়েছে। ফলে বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য আমি বলবো না যে ছোট্ট একটা কমিউনিটি কলেজে যাওয়ার, আমি বলি ড্রিম লার্জ, স্কাই ইজ দ্য লিমিট। তো আমি চাই আমাদের সন্তানরা যাবে হার্ভার্ডে, এমআইটিতে, স্ট্যানফোর্ডে, রাইট? এগুলো অনেক এক্সপেন্সিভ কলেজ। আমার সামর্থ্যের মধ্যে, মানে আমার বলতে আমার ব্যক্তিগত নয়, আমার কোম্পানি আমাকে যেই ধরনের ফান্ডিং করে সেখান থেকে আমি চাই প্রত্যেক বছর এখানে স্কলারশিপ চালু করতে, এবং বাফার সঙ্গে তারা কোন প্রক্রিয়ায় কোন নিয়ম কানুনের মধ্য দিয়ে করবে সেটা নিশ্চয়ই তারা তাদের নীতিমালা একটু নির্ধারণ করবে। কিন্তু যেই বাচ্চারা কলেজে যাবে অন্তত তাদের প্যারেন্টসদেরকে যেন আমি একটু হলেও একটা কন্ট্রিবিউশন টোকেন হলেও করতে পারি, আমি সেই চেষ্টাটা প্রত্যেক বছর করার চেষ্টা করবো। আগামী বছর থেকে নিশ্চয়ই করে থাকবো। এবার থ্যাংক ইউ। এবার আমি আমার ছেলে এবং আমার এখন সহকর্মী ভবিষ্যতে, এখানে আমাদের এই প্রফেশনটাতে অনেক পড়ালেখা করতে হয়, তো আমি বলি আই এম ভেরি ওল্ড, সো তারা এখন এই আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে রাখি, যারা এরকম ইয়াং, সে কিন্তু আলবানি ইউনিভার্সিটিতে যাচ্ছে বিজনেস ম্যানেজমেন্টে। তো যারা কলেজে যায়, কেউ যদি ফাইন্যান্সিয়াল প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, প্লিজ টক টু মি, আমার সঙ্গে যোগাযোগ করেন। দেয়ার ইজ লটস অফ অপরচুনিটি। আমাদের সেই অপশনগুলো আছে, আমরা ট্রাই করে দেখব কিভাবে আমাদের বাচ্চারা এই মেইন স্ট্রিমে একজন ফাইন্যান্সিয়াল প্রফেশনাল হিসেবে আমাদেরকে তাদের নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। এই অ্যানাউন্সমেন্টটা যদি কারো লাগে, আই এম হিয়ার টু হেল্প। আপনাদের যে কোনো ধরনের সাপোর্টের জন্য আমি এখানে আছি আপনাদের পাশে। আমি এবার এড্রিয়ান রহমান শুদ্ধ, তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। Yo. Okay, so I like to talk about life insurance for like younger people like me. A lot of you guys might think that, you know, kids our age don't really need life insurance, and they don't really need it, but it could be very useful for them because life insurance, you can actually retire with it. And the younger you are, the more less premium you have to pay per month. So if you're like 50 and you're paying for life insurance, you're going to be paying like way more than someone that's like 1, you know, so it's way more advantageous for children to get life insurance so they can have a better retirement, they can have an earlier retirement. Also, a lot of people think that the money you put into life insurance, it just goes poof, but no, you can actually use it after a year, and the loan is interest free, and it has a tax advantage. So there's lots of benefits to getting life insurance, even if you're not, you know, 40 and stuff, you don't have any kids, right? You should definitely check it out. I already got a lot of my friends into it, you know. If you guys are curious about it, you guys can hit me up later. থ্যাংক ইউ। ফার্স্ট টাইম সে বক্তৃতা বললো আর কি। এইবার আমি আসিফ, আমি বলি আমাদের এখানে আপনাদের অনেকেই আছেন যারা আমার ক্লায়েন্ট বলি আমরা, কিংবা যাদেরকে আমি হেল্প করি ফাইন্যান্সিয়ালি। এরকম একজন আসিফ, তার পুরো পরিবার, তাদের পুরো পরিবারকে আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ সাপোর্ট দিয়ে থাকি, হেল্প করে থাকি। আমি একটু আসিফের কাছ থেকে তার কমেন্ট জানতে চাবো যে তারা কি ফিল করে এবং কেন তারা ফাইন্যান্সিয়াল প্রফেশনালের সাপোর্ট নিচ্ছে। সকলকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। আমার নাম মোশফাক আহমেদ আসিফ, আমি বাফার অ্যাডভাইজারি কমিটির মেম্বার। সো আমাকে অবশ্যই এখানে আনা হয়েছে অ্যাজ আ স্যাম্পল ক্লায়েন্ট। সো আমি আমার স্টোরিটা সবার সাথে শেয়ার করব। সো একদিন আমার মেয়ের তখন বয়স, এখন 2 বছর, তার নাম আলিশা আহমেদ। তার যখন 1 বছর বয়স ছিল, আমি তার দিকে তাকিয়ে যাচ্ছি আর চিন্তা করতেছিলাম যে এখন পর্যন্ত তো যেহেতু তারুণ্য দুর্বার, তারুণ্য কোনো বাধা মানে না, এখন পর্যন্ত তো কেয়ারলেস লাইফ লিড করলাম। এখন আমার যদি কিছু হয় তাহলে আমার মেয়েটার কি হবে, এই চিন্তাটা আমাকে করলো। তখন আমি ফোনে ChatGPT বের করে দেখলাম, যেহেতু আমি নিউ ইয়র্ক স্টেটের এমপ্লয়ি, তাহলে দেখি ডেথ বেনিফিটটা কেমন। Then when I read through it, I was like, no, that's not good enough. So yes, আমার রিটায়ারমেন্ট প্ল্যান থাকবে, বাট সেটা হলো আরো 40 বছর পরের কাহিনী আর কি।
এখনের কাহিনী না। সো তখন আমি অনেক চিন্তা করলাম, কিন্তু থ্যাঙ্কস টু বাফা, থ্যাঙ্কস টু নিউ ইয়র্ক লাইফ, থ্যাঙ্কস টু সুলতানা আন্টি, সো সবার কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পরে আমি ওনার সাথে যোগাযোগ করি যে আমি নিউ ইয়র্ক লাইফের মেম্বার হতে আমি কি কি ইন্স্যুরেন্স পলিসি আমার জন্য স্যুট করে। তখন তিনি আমাকে অনেক সুন্দরভাবে সবিস্তরে সকল প্ল্যান বর্ণনা করেছেন। এর মধ্যে আমাকে রিটায়ারমেন্টটা অনেকটা টেনেছে, বিকজ আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি আমাদের রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা করেছি। সেখানে আমরা দেখি যে ডাইভার্সিফাইং দ্য পোর্টফোলিও, ঠিক আছে, এই টার্মটা কিন্তু আমরা সবাই ইউজ করি। ইভেন যারা রিয়েল এস্টেট বিজনেস করে দে অলসো ট্রাই টু ডাইভার্সিফাই দেয়ার পোর্টফোলিও। সো তখন আমি চিন্তা করলাম, যেহেতু নিউ ইয়র্ক স্টেট আমাকে দিচ্ছে, আমার রথ আইরে আছে, ডাইভার্সিফাই করি। সো সেখান থেকে আমার নিউ ইয়র্ক লাইফের সাথে রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা। এরপরে আমার প্যারেন্টসও নিউ ইয়র্ক লাইফ তারা ইনশিওর, বিকজ ইটস নট লাইক যে ইটস অল লাইক আমরা কেন গাড়ির ইন্স্যুরেন্স নিই, আমরা কেন জাস্ট পিস অফ মাইন্ড। আমি আপনাকে বলতেছি যে আমি লাস্ট 1 বছর ধরে নিউ ইয়র্ক লাইফের সাথে আছি, আমি অনেক শান্তিতে থাকতে পারি এটা চিন্তা করে যে আমার যদি কিছু হয় আমার মেয়েটা কলেজে যেতে পারবে, সে যে কলেজে যেতে চায় সেই কলেজে যেতে পারবে, তার স্টুডেন্ট লোন নিয়ে চিন্তা করা লাগবে না। সো আই থিঙ্ক আ লট অফ ইউ ক্যান রিলেট টু মাই স্টোরি। থ্যাঙ্কস ফর ইউর টাইম। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসিফ যেটা বলেনি সেটি হচ্ছে, সে কিন্তু প্রথমে আমার কাছে আসেনি। সে প্রথমে গুগলে সার্চ করে নিউ ইয়র্ক লাইফের আলবানিতে কে কে আছে সেখানে একজনের কাছে গিয়েছিল, রাইট? এই স্টোরিটা যদি একটু বলতো। সো আমি যেহেতু এভরিথিং স্টার্টস উইথ গুগল আমাদের জেনারেশনে, সো আমি প্রথমে গুগল সার্চ করে নিউ ইয়র্ক লাইফের এজেন্ট যার পোর্টফোলিও ভালো লাগলো ওটা আমি চুজ করলাম। প্রথমে ওনার নামটা আমি দেখিনি, এর জন্য আমি চুজ করেছিলাম। তো চুজ করার পরে দেখা গেল যে আমি যখন আমাকে একটা পলিসি সে সেল করে দিয়েছে, আমাকে অন্য অন্য যে পলিসিগুলো আছে, অন্য অন্য যে ফিনান্সিয়াল অ্যাডভাইসগুলো দেওয়া যেত সেই এজেন্ট আমাকে দেয়নি। তো এরপরে আমি যখন সুলতানা আন্টির সাথে কথা বললাম, উনি আমাকে সবিস্তরে সব ধরনের পলিসি আর সব ধরনের ফিনান্সিয়াল অ্যাডভাইস দেয়। তখন আই থিঙ্ক আই থট যে ওকে শি ইজ দ্য রাইট পারসন টু হেল্প মি। সো দ্যাটস ওয়াই আমি আমার ওনার যার সাথে ছিলাম উনি ওনার কলিগই ছিল, পরে আমার ওনার কলিগকে আমি রিকোয়েস্ট করে আমি ওনার সাথে চলে এসেছিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ আসিফ। আসলে আমি বলি কি, যেটি আসিফ বলেছে, আমি কি করি, আমি আপনাদেরকে পিস অফ মাইন্ড দেই, আমি আর কিছু করি না। যাতে করে দেখেন আমাদের জীবনটা এমনিতে অনেক কঠিন, কিন্তু আমাদের এত কষ্ট পরিশ্রম আমরা করি, মনে যদি শান্তি না থাকে এটি একটা মানে অসম্ভব ব্যাপার, সেই জীবন খুব কষ্টকর। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের সামনে আসি বারবার এই কারণে, যেমন আসিফ জানতে পেরেছে যে কত রকমের অপশন আছে, ঠিক এমনি করে আমি চাই আপনারা ইনফরমেশনগুলি পান, আপনারা জানেন, এডুকেট হন ফাইন্যান্সিয়াল যে অপশন প্ল্যান সম্পর্কে। দেন ইউ ক্যান চুজ ইউর ডিসিশন, রাইট? আর ইউ ক্যান মেক ইউর মাইন্ড, যা ভালো লাগে আপনি সেটা করেন। কিন্তু আপনি যদি ইনফরমেশনই আপনার কাছে না থাকে তাহলে আপনি পিক করবেন কিভাবে, আপনি ডিসিশন মেক করবেন কিভাবে? ফলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আসেন, আমি কিন্তু এই সার্ভিস মানুষকে দেই উইথ ফি, কিন্তু আমার কমিউনিটির জন্য আমি কিন্তু এটা ফ্রি করি, কারণ আমি চাই আপনারা ফার্স্ট অফ অল আপনারা এডুকেট হন, আপনারা জানেন ইনফরমেশন ইজ পাওয়ার। আপনাদের কাছে তথ্য থাকুক, দেন আপনি কোনটা কি করবেন, আদৌ করবেন কিনা, ইটস আপ টু ইউ। কিন্তু জানা থাকলে সব সময়ই ভালো, কারণ তথ্য আমাদেরকে সমৃদ্ধ করে। ফলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যে যখন সময় পান যোগাযোগ করুন, অ্যাটলিস্ট একটা মিটিং করে আপনারা জানুন যে আমি কি কি অফার করি, আমি আপনাদেরকে কিভাবে পিস অফ মাইন্ড দিতে পারি। জানলেন, কিন্তু আপনারা নিতেই হবে কোনো কিছু, নট নেসেসারিলি এইটা করি, এই করতে চাই, এই কারণে আমি চাই আপনারা সবাই পিসফুল লাইফের মধ্যে থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং বাফাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য এই মহান বিজয় দিবস অনেক অনেক ভালো হোক, সামনে নতুন বছর, এবং সামনে নতুন বছরও সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুলতানা আপা, শুদ্ধ এবং আসিফকে তাদের এক্সপিরিয়েন্স আমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য এবং এত মূল্যবান ইনফরমেশনগুলো সবাইকে দেওয়ার জন্য। প্রিয় সুধী, এবারে আমরা যাচ্ছি আমাদের আগামী পর্বে এবং আমাদের দ্বিতীয় পর্ব, যেটা কিনা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। স্বাধীনতার অগ্নিগর্ভ সময়কাল থেকে শুরু করে পরবর্তী সময়কালে বাংলা সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ এবং দেশ বন্দনার কবিতা সম্ভার। এই বিশাল কবিতা সম্ভার থেকে তুলে নেওয়া মাত্র কটি কবিতা দিয়ে সাজানো হয়েছে এই পর্ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আপনাদের সবাইকে এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আবৃত্তি পরিবেশনায় যারা আমাদের সঙ্গে থাকছেন তারা হলেন মোহাম্মদ হাসানুজ্জামান, ফারহানা আফরোজ পলি, জাবেদ মনির, মিজানুর রহমান প্রধান এবং আনোয়ারুল হক লাভলু। শিল্পীরা পর্যায়ক্রমে তাদের আবৃত্তি উপস্থাপন করবেন। প্রথমেই আসছেন বাফার অন্যতম সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান। আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে কুটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী কাজী বলে নৌকা চলায় উদ্যম ঝড়ে, রুস্তাম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন বোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। এবারে স্বরচিত কবিতা নিয়ে আসছেন কবি এবং লেখক ফারহানা আফরোজ পলি। ধন্যবাদ। সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার স্বরচিত
কবিতাটি পড়ে শোনাচ্ছে। বিজয় আসে, বিজয় আসে, বিজয় আসবে মলিন কিংবা চকচকে মোড়ানো র্যাপিং পেপারে নয়। বিজয় আসবে বিশুদ্ধ পানি হয়ে, মায়ের মুখের হাসি হয়ে, দুহাত চিতিয়ে সম্মুখ বুকের তাজা রক্তে যে স্বাধীন পতাকা আঁকা, তা ডিঙিয়ে দামামা বাজিয়ে, কিশোর বালকের হাতে সদ্য ফোটা গোলাপ হয়ে, ঋণ মুক্ত বাবার স্বস্তিতে, নিশ্চিত পরীক্ষা পাশের আর যোগ্য লোকের যোগ্য পেশায় মনোনীত হয়ে বিজয় আসবে। বিজয় সে তো একটি সুখানুভূতির নাম, যে বিজয় তিলক আঁকতে বয়ে যায় রক্তের বন্যা। বিজয় একটি শপথের নাম, যার সম্মান সমুন্নত রাখতে সদা থাকতে হয় সজাগ। বিজয় সে থাকে অনুভূতির কেন্দ্রবিন্দুতে, যা নিজেকে বদলে পৃথিবীকে বদলায়। বিজয়ের সূচনা শহীদের রক্তে রচনা, যে জাতি নিজের বিসর্জনের পুষ্পমালা মাথা উঁচু করে গ্রহণ করে। বিজয় আসে সেই দেশের, সেই জাতি। বিজয় আসে মানুষের বুকের ধার ঘেঁষে, অতীতের ভ্রান্ত ধারণা ভেঙে দিতে। বিজয় আসে অনুভূতির কেন্দ্রবিন্দু থেকে, যা নিজেকে বদলে পৃথিবীকে বদলায়। বিজয় সে তো আমাদের জন্মগত অধিকার। এ পথ রোধে এমন হিম্মত আছে কার? বিজয়ের পথে বাধা দেয় ভীরু ভয়, ঝড়ের গতিবেগ পূর্ব নির্ধারিত নয়। বিজয় সে তো অর্জিত, আরোপিত নয়, মুক্ত উল্লাসে নয়, চুপিসারে নয়। বিজয় আসে জানান দিয়ে, আঁকাবাঁকা পথে তবে লক্ষ্যে অবিচল। কাঙ্ক্ষিত তাজ তাকেই মানায়, জীবনের বিনিময়ে যে বিজয়ের পতাকা উড়ায়। কাঙ্ক্ষিত তাজ তাকেই মানায়, জীবনের বিনিময়ে যে বিজয়ের পতাকা উড়ায়। ধন্যবাদ। এবারে আবৃত্তি করবেন বাফার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সাম্প্রতিক সময়ের অনলাইনে প্রিয় মুখ জাবেদ মনির। থ্যাংক ইউ ফারহানা পলি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি যে কবিতাটি আবৃত্তি করব, কবিতাটির নাম বাতাসে লাশের গন্ধ। লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমার মনে হয় উনি 1978 সালে সেই কবিতাটি লিখেছিলেন। সেই কবিতাটি একটি নীরব আকুতি, একটি প্রতিবাদ। যখন গণহত্যা, যুদ্ধ, মানুষের নৈতিকতার অবক্ষয়, সেই অবক্ষয় দেখে উনি এই কবিতাটা আমার মনে হয় উনি লিখেছিলেন। আজও সেই কবিতাটা সবার পরিচিত এবং এই কবিতাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। তাহলে শুনুন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ বাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন
নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। বাতাসের লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। চোখে ঘুম আসে না আমার, সারা রাত ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো বেসে থাকা মানুষের পচা লাশ, মণ্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিমর্ষ শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাপড়ে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। দর্শিতা ভুঁড়ির শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। অসংখ্য ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব আমার শিক্ষক, আমি মিজান প্রধান, আমার ছোট ভাই, আমার আবৃত্তির উচ্চারণ এবং আবৃত্তিতে হেল্প করা যে মানুষটি নিরলস আমার জন্য পরিশ্রম করে গেছেন, আমি শ্রদ্ধার সাথে সবসময় ওনাকে আমি শিক্ষক হিসাবে দেখি, সেই মিজান প্রধানকে অনুরোধ করব ওনার আবৃত্তি করার জন্য। অসংখ্য ধন্যবাদ জাভেদ মুনির। আবৃত্তি করছি অত্যন্ত পরিচিত যে কবিতাটি নুরুল দিনের সারা জীবন, কাব্য নাটকের প্রস্তাবনা, লিখেছেন সৈয়দ শামসুল হক। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়ে আছে ৬৯,০০০। ধবলে দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কিসের শব্দ, কিসের প্রভাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীতে হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরেতে ছিল। রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে,
নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দাবালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এই আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে উঠে আবার এই আশায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীবৃন্দ, তোমাকে পাওয়ার জন্যে এই স্বাধীনতা আবৃত্তি পর্বের আমাদের সর্বশেষ আবৃত্তি শিল্পী এবার তার পরিবেশনা উপস্থাপন করবেন। আসছেন ঢাকার স্বনামধন্য আবৃত্তি প্রতিষ্ঠান শ্রুতিঘর, ঢাকার প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট আবৃত্তি শিল্পী আনোয়ারুল হক লাভ্র। আনোয়ারুল হক লাভ্র। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি কয়েকটি কবিতা থেকে তুলে নেওয়া কিছু লাইন নিয়ে কবিতা কোলাজ উপস্থাপন করছি, যার লেখক কবি উন্মেষ দাস, কবি ফজল শাহাবুদ্দিন, আনিসুল হক এবং কবি নুরুল হুদা। বন্দনা বন্দনা বন্ধু বন্দনা করি, আসমান জমিন সাত সাগর তাহারে সরি। তারপরে বন্দনা করি দেশের জনগণে, জনগণই দেশের রাজা, রাখবেন সেটা মনে। তারপরে বন্দনা করি মাতৃভূমি মাতা, এই জীবনের সেরা ধন দেশের স্বাধীনতা। স্বাধীনতায় যারা গেল জীবন তুলিয়া, বন্দনা করি গো আমি তাদেরও লাগিয়া। আর স্বাধীনতায় যারা গেল জীবন তুলিয়া, বন্দনা করি গো আমি তাদেরও লাগিয়া। বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম বাংলাদেশ, শহীদ হলো রক্তে লাল লাও সালাম বাংলাদেশ। বুলেট নিয়ে হুমড়ি খায় দৃপ্ত হয় বাংলাদেশ, কার্ভ ঘেরা লক্ষ কোটি কণ্ঠময় বাংলাদেশ। রক্তে ভেজা মৌন এক অন্ধকার বাংলাদেশ, শপথ নেয় তীক্ষ্ণ এক স্বাধীনতার বাংলাদেশ। কলিমুদ্দিন শেখ মুই, অঙ্কুরে আবাস আমার, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধে গেছিলাম। মুই তো একলা নও, অনেকেই আসিল সাথ, লাঙল ফেলিয়া বাহে এই হাতে অস্ত্র নিছিলাম। সময় দিয়াছে ডাক, আমার কি সাধ্য বসে থাকিব ঘর। ঘরের বাহির হইয়া ঝাঁপ দিই আগুন গাঙেতে, চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন আছে তো এক। সোনার খাঁচায় নয় কেমন স্বাধীন নতুন জীবন এক।
আকুল বাণীর তোরে ভাসি ভাসি যুদ্ধে চলে যায়। আমার দেশের লাগি কলিম কিষান মুই যুদ্ধে চলে যাই। মরণের থর ভয় ফেলি মুই যুদ্ধে চলে যায়। রক্ত দামে কেনায় দেশ নয় করুণার দান। বাংলাদেশের স্বাধীনতা বীরের অবদান। লড়াই যখন শুরু হলো এলো মুক্তি সেনা। শোধ হবে না তাদের কাছে তোমার আমার দেনা। লাঙল কোদাল বর্ষা বুলেট শাবল মুগুর হাতে মুক্তি সেনা জীবন বাজি রাখলো দিবস রাতে। নারী সেনা পুরুষ সেনা তাদের হাজার ধাম। কেউ তারা মন কেউ হারাথন কেউ রহিমা নাম। এই দেশেরই ফুলে ফলে তাদের মুখের হাসি। শহীদ তারা গাজী তারা তাদের ভালোবাসি। লড়াই যখন শুরু হলো এলো মুক্তি সেনা। শোধ হবে না তাদের কাছে তোমার আমার দেনা। রক্ত দামে কেনায় দেশ নয় করুণার দান। বাংলাদেশের স্বাধীনতা বীরের অবদান। বাংলাদেশের স্বাধীনতা বীরের অবদান। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত শিল্পীদের এই সুন্দর পরিবেশনার জন্য। দর্শক, কেমন লাগলো এই পর্বটি? আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য। আমরা আরেকটি করতালি দিতে পারি এই শিল্পীদের জন্য। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাফার সম্মানিত সভাপতি সোহেল আহমেদকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য স্টেজে আসতে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই আমাদের বাফার সম্মানিত সভাপতি সোহেল আহমেদকে। ধন্যবাদ বোমা। আসসালামু আলাইকুম। সবাই জেগে আছে এখনো। মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং আপনাদের সবাইকে বাফা এবং আমাদের তরফ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? হ্যালো, কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটি? খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে, মানে সবার হাসি মুখ দেখছি আমি। বিজয় দিবস নিয়ে আমাদের চেয়ারম্যান কিছু বলে গেছেন। বিজয় দিবস নিয়ে আপনারা কিছু পারফরমেন্স দেখেছেন বাচ্চাদের। তা আমি অন্য কিছু প্রসঙ্গে যাই। আমরা বাফাতে সবাই একসাথে কাজ করি, কখনো কোনো পদের জন্য প্রতিযোগিতা করি না। তারপরেও অর্গানাইজেশনের কনস্টিটিউশন ফলো করে আমাদেরকে একটা টিম গঠন করা লাগে, যে টিমটি 2 বছরের জন্য থাকে এবং এই টিমে আপনার তখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়। তো আমি হলাম 2024 এবং 25-এর প্রেসিডেন্ট। তো এই টার্মের এটাই শেষ বছর এবং এই টার্মের এটাই শেষ অনুষ্ঠান আমাদের জন্য, এই বছরের জন্য। আমাকে এই প্রেসিডেন্টের যে গুরু দায়িত্বটা দেওয়ার জন্য আমি বাফার বোর্ড মেম্বারদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উপর আস্থা রাখার জন্য, এবং কমিউনিটির আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার উপর আস্থা রাখার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ বাফার ভলেন্টিয়ারদেরকে, যাদের কারণেই আসলে এই অনুষ্ঠানগুলো সফল হয়। এবং অবশ্যই আপনারা আছেন, কারণ আপনারা না থাকলে আপনাদের জন্যই অনুষ্ঠান, তাই না? আমি মানুষ, সন্দেহ নাই, তাই না? ভুল ত্রুটি আমার থাকতেই পারে। তো গত 2 বছরে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়েছে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। বাফার সাথে আমার পথ চলা বাফার জন্মলগ্ন থেকেই 10 বছর আগে থেকে। তবে গত 6 বছরে বাফার হৃদয়ে থেকে আমি আমার হৃদয় দিয়ে চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু করার, কমিউনিটি সেবা করার জন্য। তবে এই 6 বছরের আশা আমি আসতে চাইনি, আগে বলেছি আমি কোনো পথ চাইনি, কিন্তু একজনের অনুপ্রেরণা
সময়ের প্রয়োজনে আমাকে এক্সিকিউটিভ টিমে আসতে হয়েছিল। যে মানুষটি আমাকে সর্বাত্মক সহযোগিতা, গাইডেন্স, আস্থা দিয়ে আমাকে বলেছিল তুই থাক, আমি আসি। যে মানুষটাকে আমি দিন নাই রাত নাই, রাত 3টা বাজেও কল দিয়েছি, অন্যভাবে নেবেন না, ঠিক আছে, বাফার জন্য। যে মানুষটির জন্যই আমার মধ্যে আজকে এই লিডারশিপটা, যে আমি স্টেজে এসে কথা বলছি, এটা ওনার ক্রেডিট, বাফার ক্রেডিট। আমি ওই মানুষটির কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। বলুন তো মানুষটিকে। হ্যাঁ, আমাদের প্রিয় জাভেদ ভাই, আমাদের সবার প্রিয় জাভেদ ভাই। আমি জাভেদ ভাইকে স্টেজে এসে বাফার লিডারশিপ নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাফা কিভাবে মেম্বারদের মধ্যে, বোর্ড মেম্বারদের মধ্যে যারা ইন্টারেস্টেড তাদের মধ্যে লিডারশিপ বিল্ড করে। জাভেদ ভাইয়ের জন্য একটা হাততালি দেবেন প্লিজ। এবং জাভেদ ভাই প্লিজ আসুন। একটু সময় লাগছে, অসুবিধা নাই।